আমি বাঁচতে চাই, আমাকে কেউ যদি সাহায্য করে তাহলে সেটা ব্যবস্থা নিতে বলেন। ক্ষমা চাই নিচ্ছি যে আমি এটা জানি না দেখে তোমরা টাকাটা আমি তো জানি না যে তোমরা কেন তোমরা আমাদের ভোট দেও না দেও, কিন্তু আমি তো এখন এমপি। রাজনীতি করি, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে যাচ্ছি। আজকে এই বর্তমান অবৈধ নির্বাচিত সরকার ষড়যন্ত্রমূলক ভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখার জন্য তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালাচ্ছে। ইসরায়েলের দোসর তারা কিন্তু তাকে একজন সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে, এই ইব্রাহিম রাইসিকে একজন খারাপ মানুষ হিসেবে বিশ্বের কাছে আখ্যায়িত করতে চায়। প্রেসিডেন্ট রাইসির যে হেলিকপ্টার বিধ্বস্ত হলো তার পেছনে কি ইসরায়েলের কোনো হাত আছে, এমন একটি সন্দেহ ঘুরপাক খাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে এসছে। স্ক্রিনে একটা সুন্দর একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, বাঁচতে চায় সে। কেন ক্ষমা চাইল ব্যারিস্টার সুমন এবং হাত জোর করে ক্ষমা চাইছে? প্রিয় দর্শক, মূলত আজকে 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু আপনারা দেখে যাবেন। আপনারা সকলেই জানেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণ করেছে। আচ্ছা, তার মৃত্যুর পিছনে কি ইসরায়েলের কোনো হাত আছে? তিনি তো ইসরায়েলের বিরোধিতা করেছিল ফিলিস্তিনিদের পক্ষে এবং গর্জে উঠেছিল ইব্রাহিম রাইসি। তাহলে কি ইসরায়েল ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলেছে? প্রিয় দর্শক, বিস্তারিত আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন। এবং কি বিএনপি নেতা ইশরাক হোসাইনকে যখন পুলিশ কারাগারে নিয়ে যায় পিজন ভ্যানে করে, তখন তার ভিতর থেকে গর্জে উঠলেন তিনি। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। সর্বপ্রথম চলুন সেই অসহায় মেয়েটি কেন আসলে সে বাঁচতে চায়, জনসাধারণের কাছ থেকে সাহায্য চায়, চলুন সেই ভিডিওটি দেখে আসি। ব্যারিস্টার সুমনের ভিডিওটি আমি এই ভিডিওর লাস্ট মুহূর্তে দেখাবো। চলুন আগে মেয়েটির ভিডিও দেখে আসি। মাথার ভিতরে পোকা আটে বুঝে জানি কামরা কোরআন শরীফ পড়ছিলাম খুব শুদ্ধ ভাষায়, কিন্তু এখন আর পারি না, সব ভুলে গেছি। কিছু খেয়াল রাখতে নয়, কোরআন শরীফ করে 500 টাকার তমজি ছাড়া কিছু বোঝে না। আর আমার ভাইয়া কিছু করে না। আমার এক সময় আশা ছিল আমি ডাক্তার হব, কিন্তু সেই আশাটা তার পূরণ হলো না। এখন তো অসুস্থ খুব পরিমাণ, এখন আমি বাঁচতে চাই, আমাকে কেউ যদি সাহায্য করে, উপরে তা আল্লাহ আছে সুস্থ করে, আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে। ইচ্ছে ছিল লেখাপড়া করে বড় হয়ে ডাক্তার হবে, অসহায় দরিদ্র মানুষদের সেবা করবে। সেই স্বপ্ন আর পূরণ হলো না। নিজেই মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। বলছিলাম বরগুনা পাথরঘাটা পৌর শহরের 6 নং ওয়ার্ডের তানজিল আক্তারের কথা। সুখ যেন কপালে নেই, দুঃখ যেন পিছুই ছাড়ছে না এই পরিবারের ক্যান্সার আক্রান্ত তানজিলা। মা খাদিজা বেগমের জীবন যেন মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। চেয়েছিল পরিবারের সকল সদস্যকে নিয়ে আত্মহত্যা করবে, সেটাও যেন পারছে না। 1995 সালে খাদিজা বেগমের সাথে ইউসুফ মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের 5 বছরের মাথায় একটি দুর্ঘটনায় খাদিজা বেগম তার স্বামীকে হারায়। তখন তানজিলা আক্তার 6 মাসের গর্ভে ছিল। জন্মের পর থেকেই তানজিলাকে নিয়ে খুব অভাব অনটনে দিন পার করে আসছে খাদিজা বেগম। ভিক্ষা করে 3 বেলা খাবার খেতে হতো এই পরিবারের। এক পর্যায়ে নিরুপায় হয়ে মেয়েকে নিয়ে পাড়ি জমান শহরের দিকে। গার্মেন্টসে চাকরি করে মা মেয়ের সংসার চলত কোনো মতে। পরে 2014 সালে বাসেদ নামের এক ব্যক্তির সাথে খাদিজা বেগমের দ্বিতীয় বিবাহ হয়। সেখানেও এক মেয়ে জন্মগ্রহণ করে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে তার স্বামীর একটি পা কেটে ফেলতে হয়। এরপর আর খাদিজা বেগমের কষ্টের সীমা থাকে না। মরার উপর খাড়ার ঘাড় মতো সুস্থ থাকা 6ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়ে তানজিলা হঠাৎ করে অসুস্থ হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। ছোটবেলায় কোরআন শেখা ছিল তানজিলার, অনেকগুলো সূরা মুখস্থ ছিল, কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে তিনি এখন কিছুই মনে করতে পারছেন না। 2018 সাল থেকে তিনি তার স্মৃতি হারিয়ে ফেলেছেন। শরীরের এমন কোনো স্থান নেই যেখানে তার সমস্যা নেই। খাদিজা বেগম থাকার জন্য কোনো স্থান না পেয়ে এলাকার মানুষের সহযোগিতায় বিলের মধ্যে অন্যের জমিতে একটি ছোট ঘর তুলেছেন। নিরুপায় হয়ে এলাকায় ভিক্ষা করে বিয়ের বয়সী ক্যান্সার আক্রান্ত মেয়ে তানজিলাকে নিয়ে খেয়ে না খেয়ে কোনো মতে দিন পার করছে। যে সময় পড়াশোনা ও বান্ধবীদের সঙ্গে আড্ডা মেতে থাকার কথা, সেই বয়সে বিছানায় শুয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার যন্ত্রণায় ছটফট করছে ক্যান্সার আক্রান্ত তানজিলা। ডাক্তার জানিয়েছে অসুস্থ তানজিলাকে দেশের বাইরে উন্নত চিকিৎসা দেওয়া হলে আবারও ফিরে আসতে পারে তার স্মৃতি, সুস্থ হতে পারে তানজিলা। তবে এই চিকিৎসা করতে খরচ হবে কয়েক লক্ষ টাকা। যেখানে নুন আনতে পান্তা ফুরায় তানজিলার পরিবারের, সেখানে এত টাকা কিভাবে জোগাড় করবে সেই চিন্তায় দিশেহারা খাদিজা বেগম। মানুষ তো মানুষের জন্যই। চোখের সামনে কারো স্বপ্ন যদি ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যায়, আনন্দ পরিণত হয় বিষাদে। তবে মানুষ হিসাবে। প্রিয় দর্শক শ্রোতা, মেয়েটির ভিডিও আপনারা দেখলেন এবং শুনলেন। আসলে খুবই দুঃখজনক, অত্যন্ত মায়াভরা একটি চেহারা। সত্যি আমার কাছে খুবই খারাপ লেগেছে। হয়তো বাঁচবে, আপনি হয়তো সাহায্য সহযোগিতা করলে, অন্তত সাহায্য না করতে পারলেও আমরা তো দোয়া করতে পারি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন।
তো দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের সাথে এখন শেয়ার করব সেটি হলো, আপনারা সকলেই জানেন বিএনপির টপ লেভেলের একজন নেতা ইশরাক হোসেনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। চলুন গ্রেপ্তারকৃত অবস্থায় সে কী গর্জনটা দিয়েছে শুনে আসি। জেলে রাখাই রাজনীতি করি, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে যাচ্ছি। আজকে এই বর্তমান অবৈধ নির্বাচিত সরকার ষড়যন্ত্রমূলক ভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখার জন্য তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালাচ্ছে। মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় আমাদেরকে কারাগারে প্রেরণ করেছে। আজকে গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করা হয়েছে। এই অবৈধ সরকার তারা বাংলাদেশের জনগণের উপরে, বুকের উপরে গুলি চালিয়ে আমাদেরকে হত্যা করে, আমাদেরকে মিথ্যা মামলায় জেল জুলুম কারাগারে প্রেরণ করে বাংলাদেশকে দখল করে রেখেছে। বাংলাদেশকে লুটপাট করছে, বাংলাদেশের ব্যাংকগুলোকে লুটপাট করেছে, বিদ্যুৎ খাতে লুটপাট করছে, সমস্ত কিছু ধ্বংস করে ফেলেছে। মৃত্যু বরণ করতে হয়, আমরা পিছপা হব না। এই দেশটা আমাদের, এটা কারো বাবার দেশ না। এই রাষ্ট্রের মালিক জনগণ। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করা হয়েছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আজকে এই সরকার বাংলাদেশকে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় সরকার, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে। এটা বেশি দিন চলতে পারে না, চলবে না। এরা জনগণ ভয় ভিতরে আজকে শেখ হাসিনা বা উবাইদুল কাদের এখনো কিভাবে বলে যে জনগণ তাদের পক্ষে আছে, যে জায়গায় জনগণ তাদেরকে বয়কট করেছে। আজ উপজেলা নির্বাচনে 5-7% বেশি লোক আজকে যাচ্ছে না, আর বাকিটা তারা কারচুপির মাধ্যমে ভোট দিচ্ছে। কাজে সেখানে তো নির্বাচন হচ্ছে না। এই দেশের জনগণ বয়কট করেছে। আমরা বলতে চাই, দেশে অরাজকতা ফেলে দিয়ে না। আপনি দেশে একটা রায়ট লাগাতে চান, দেশে দুর্ভিক্ষ লাগিয়ে আমাদের মধ্যে হানাহানি করতে চান এবং অন্য দেশকে সেখানে ব্যবহার করতে চান। বিশ্ব রাজনীতি আজকে মোড়লদের মধ্যে বাংলাদেশকে একদিকে ঠেলে দিয়ে আজকে সেখানে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে চান। সেই পথ থেকে দূরে সরে আসুন। তারা এই দেশের জনগণ অতীত যেমনি ভাবে মুক্তির জন্য লড়াই করেছে, আজকেও যদি আপনি সরকার পরিবর্তনের সকল গণতান্ত্রিক পথ বন্ধ করে দেন, ভোটের মাধ্যমে যদি সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দেন, তখন এই দেশের জনগণ সবাই মিলে রাজপথে নেমে এসে আপনাকে উৎখাত করা ছাড়া কোনো বিকল্প থাকবে না। তাই ভাইরাবার, আজকে মুসলিম লীগ সহ সকল রাজনৈতিক দল, সকল পেশার মানুষকে বলবো, আসুন ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশের মানুষের মুক্তির জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য, ভোটের অধিকারের জন্য, বেঁচে থাকার জন্য যেভাবে দেশ যাচ্ছে, যেভাবে অর্থনীতি যাচ্ছে, আজকে ব্যাংকগুলো শেষ করে দিয়েছে। ভিডিওটি আপনারা দেখলেন, অবশ্যই মতামত জানাবেন। আর 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। ব্যারিস্টার সুমনের ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওর লাস্ট মুহূর্তে। চলুন, আসলেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে আসলে কি হত্যা করা হয়েছে নাকি প্রাকৃতিকভাবে তিনি মারা গিয়েছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে, এই বিষয়টি নিয়ে কী বলতেছে মোস্তফা ফিরোজ। চলুন তার একটি প্রতিবেদন দেখে আসি। আসসালামু আলাইকুম। একটি বড় ধরনের আলোচনা বিশ্বজুড়ে যে প্রেসিডেন্ট রাইসির যে হেলিকপ্টার বিধ্বস্ত হলো তার পেছনে কি ইসরায়েলের কোনো হাত আছে, এমন একটি সন্দেহ ঘুরপাক খাচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে এসছে। কিন্তু খুব দ্রুত বেগেই ইসরায়েল বলছে যে আমাদের হাত নেই রাইসির মৃত্যু নিয়ে ইসরায়েলি কর্মকর্তা। এখন এই কথাটা কেন আসছে, এটার একটা প্রেক্ষাপট আছে। আপনারা জানেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সম্পর্ক এবং ইসরায়েলের দফায় দফায় যেই গোপন হামলা, গুপ্ত হামলা, তাতে ইরানের অনেক শীর্ষ কর্মকর্তা, সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী তারা নিহত হয়েছে। এবং এটি পুরনো, কারণ ইসরায়েল মনে করে যে হিজবুল্লাহ, হুতি, হামাস এই গ্রুপগুলোকে ইরান অর্থায়ন করে এবং অস্ত্রশস্ত্র সরবরাহ করে। সুতরাং ইসরায়েল এই কারণে ইরানের উপর ক্ষুব্ধ। সাম্প্রতিক সময় এই মাত্র কিছুদিন আগেও দুদেশ পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র তারা হামলা করেছে এক দেশ আরেক দেশের সঙ্গে। যদিও সেটি বড় আকারে ঘটনা ঘটেনি, কিন্তু তার আগে দামেস্কে যেই ইসরায়েল বিমান হামলা চালিয়েছিল তাতে ইরানের শীর্ষ একজন কমান্ডার সহ 7 জন কর্মকর্তা ঘটনাস্থলে নিহত হয়েছিল এবং পুরো কম্পাউন্ড একেবারে ধসে গিয়েছিল। তো এখন যে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটলো, 63 বছর বয়সী রাইসি তার কট্টরপন্থী নীতি এবং দেশটির সর্বোচ্চ নেতা ইমাম খামেনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য বেশ পরিচিত ছিলেন। তো অনেকে মনে করতে পারে যে এই দুর্ঘটনা পেছনে নিশ্চয়ই হাত আছে, সেই কারণেই সন্দেহটা ঘুরে ফিরে আসছে। এখানে বলা হচ্ছে খবরে যে 1988 সালে তৎকালীন ইরান সরকার হাজারো রাজনৈতিক বন্দীর মৃত্যুর দণ্ড দিয়েছিল। সে সময় রাইসি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরে তো তিনি দেশটির প্রেসিডেন্ট হলেন। তার সময় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে অস্ত্র বানানোর পর্যায়ে কাছাকাছি নিয়ে যায় এবং ইসরায়েলের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও চালানো হয়। রোববার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও অন্য কর্মকর্তাদের সঙ্গে রাইসির অপ্রত্যাশিত মৃত্যু ঘটে। তো
তো রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা অনেক জল্পনা কল্পনার জন্ম দিয়েছে এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় এই দুর্ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ইরান যখন তার প্রেসিডেন্টকে হারানোর শোকে আচ্ছন্ন, তখন দেশটির উপর অনিশ্চয়তার মেঘ ছড়িয়ে পড়েছে, যার প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্য জুড়ে। প্রেসিডেন্ট রাইসির যে মৃত্যু ইরানের আভ্যন্তরীণ ক্ষমতার বিরোধ বা সংকটের সূত্রপাতই করবে না, বরং এই অঞ্চলে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। যদিও এখানে বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং সংঘাতের মধ্যে রাইসির মতন একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের হঠাৎ অনুপস্থিতি ইরান এবং এর বাইরেও ক্ষমতার ভারসাম্যকে ব্যাহত করতে পারে। এই হেলিকপ্টার বিধ্বস্তের কারণ হিসেবে সরকারি ভাষ্যে বৃষ্টি, কুয়াশা সহ খারাপ আবহাওয়া দিকে ইঙ্গিত করা হচ্ছে, ঠিক, কিন্তু এর পেছনে নাশকতা থাকতে পারে এমন গুঞ্জন রয়েছে। বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় আসা এবং ইরানের ভেতরে বাইরে নানা চ্যালেঞ্জের মুখোমুখি থাকা রাইসির এমন মৃত্যুর ঘটনা ভেতরের শত্রু বা এমনকি ইসরায়েলের মতো বাইরের খেলোয়াড় বা ক্রীড়নকের যুক্ত কিনা সেই প্রশ্ন উঠেছে। রাইসির মৃত্যুতে ইসরায়েলের সম্পৃক্ততার সম্ভাবনা কতটুকু? ইরান ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক বৈরিতার পরিপ্রেক্ষিতে কিছু ইরানি অনুমান করছেন এই দুর্ঘটনার পেছনে ইসরায়েলের হাত থাকতে পারে। বিশেষজ্ঞরা অবশ্য রাইসির মৃত্যুর পেছনে ইসরায়েলের হাত আছে বলে মনে করছেন না। একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে হত্যা করা মানে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া, বা বলা যায় জন্য ইরানকে উস্কে দেওয়ার চেষ্টা করা। উচ্চপদস্থ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন ইসরায়েল, বরং সামরিক এবং পারমাণবিক অবস্থান বা ব্যক্তিকে লক্ষ্যবস্তু বানানোর কৌশল নিয়ে থাকতে পারে। যাই হোক, এখন মোসাদ ইরানি স্বার্থের বিরুদ্ধে কার্যক্রম চালানোর সঙ্গে জড়িত হিসেবে বিবেচনা করা হয় এবং সংস্থাটি কোনো রাষ্ট্রপ্রধানকেও লক্ষ্যবস্তু বানাতে পারে এই ক্ষেত্রে। কিন্তু বিষয়টা পরিষ্কার না। ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হচ্ছে রাইসির মৃত্যুর পেছনে ইসরায়েলের যুক্ততা নিয়ে সংশয় প্রকাশ করার যথেষ্ট কারণ রয়েছে। কারণ ইসরায়েল কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করার দিকে যায়নি। এমন কিছু করতে যাওয়া মানে নিশ্চিতভাবেই যুদ্ধ শুরু করা এবং ইরানের তরফে কঠোর অবস্থান নেওয়ার পথ তৈরি করা। যাই হোক, এমন একটি সময় হেলিকপ্টার বিধ্বস্তর ঘটনাটি ঘটেছে যা এই অঞ্চলের উত্তেজনাকে আরো বাড়িয়ে দেবে। মোস্তফা ফিরোজের প্রতিবেদন দেখলেন এবং তার কথাগুলো শুনেন। আপনাদের মতামত জানাবেন তো এই বিষয়টি নেই, অর্থাৎ আসলে ষড়যন্ত্রমূলক ভাবে মারা হয়েছে নাকি সে মারা গিয়েছে, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর ফয়জুল হক। চলুন তার ভিডিওটি দেখে আসি। কোটি কোটি মুসলমানদের সাথে আমিও শোকাহত যে আপনারা জানেন যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি তিনি একটি দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে যে তিনি হেলিকপ্টার বিধ্বস্তেই নিহত হয়েছেন এবং তার সাথে তাদের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চপদস্থ প্রায় 9 জনের মতো মানুষ এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন বলে প্রকাশ পেয়েছে। আজকের এই মৃত্যু, রইসির মৃত্যু, এটা কি কোনো মৃত্যু, স্বাভাবিক মৃত্যু, নাকি এটা কোনো পরিকল্পনার অংশগ্রহণমূলক মৃত্যু, সেটা আজকের জাতির কাছে নতুন করে প্রশ্নবিদ্ধ হয়েছে, আলোচনায় এসেছে। আপনারা জানেন যে ইসলামী বিশ্বের মধ্যে পরাশক্তি যতগুলো রাষ্ট্র আছে তার মধ্যে অন্যতম পরাশক্তি হচ্ছে ইরান। তাদের সামরিক শক্তির বলে, তাদের নিজস্ব শক্তির বলে তারা বড় বড় পরাশক্তিকে তোয়াক্কা না করে তাদের নিজস্ব শক্তি দিয়ে এগিয়ে যাচ্ছে। তারা চেষ্টা করছে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকে তারা তাদের জায়গায় সর্বোচ্চ খেদমতটুকু করার জন্য। ইব্রাহিম রইসি একজন বিশাল মনের, বিশাল হৃদয়ের মানুষ ছিলেন। তিনি একজন অত্যন্ত গুণধর ব্যক্তি ছিলেন। তিনি অত্যন্ত বিচক্ষণ লিডার ছিলেন। একদিকে তার যেমন আধ্যাত্মিক জগতের তার নিজস্ব জ্ঞান ছিল, তিনি যেমন ইসলামিক স্কলার ছিলেন, আইন, বিচার, সালিশ, রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতি সবকিছুর ব্যাপারে তিনি অত্যন্ত পারদর্শী একজন নেতা ছিলেন। অনেকেই ধরে নিচ্ছেন যে এই নেতাই আগামী প্রজন্মে তথা এখন যে আপনার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা রয়েছেন, এই ধর্মীয় নেতার পরবর্তী উত্তরসূরি হিসেবেই হয়তো আজকের এই ইব্রাহিম রইসিকে ধরে নেওয়া হয়েছে। আপনি দেখেন সন্দেহটা কেন হয়েছে যে তার বিধ্বস্ত হওয়ার বিমানটা হেলিকপ্টারটা প্রথমত হচ্ছে আমেরিকার তৈরি। দ্বিতীয়, এই হেলিকপ্টারের 3টি বহরে আপনার হেলিকপ্টার ছিল, যার মধ্যে 2টি অক্ষত, একটি বিধ্বস্ত এবং সেটি ভয়ানকভাবে বিধ্বস্ত এবং তাদের সকল যাত্রী সেখানে নিহত হয়েছে বলে এখন পর্যন্ত সংবাদ মাধ্যমগুলোতে সংবাদ এসেছে। তৃতীয় হচ্ছে একজন প্রেসিডেন্ট যিনি বিশ্বের একটি বড় মাপের পরাশক্তি, যাদের ভয়ে ভীত এখন অনেক রাষ্ট্র। ইরানের সামনে কথা বলার মতো যোগ্যতাও অনেক রাষ্ট্র হয়তো নেই। যখন অনেকেই বিভিন্ন ইস্যুতে চুপ থাকেন তখন কিন্তু ইরান সোচ্চার, তারা কথা বলছেন। সেই রাষ্ট্রের এই ব্যক্তিটি কি কারণে এই জঙ্গলের উপর দিয়ে বন্যা পরিস্থিতির মধ্যে কিংবা দুর্যোগময় আবহাওয়ার মধ্য থেকে তিনি পাড়ি দিচ্ছেন এবং একেবারেই সাদাসিধে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়া, এটা আমাকে ভাবিয়ে তুলেছে এবং মুসলিম বিশ্বকে আমি মনে করি এ ব্যাপারে চিন্তা করা উচিত। শুধুমাত্র আমাদের কর্ম পরিকল্পনা, জোশ বা আমাদের প্ল্যান মাফিক কিছু কাজ করলেই যে হবে সেটা নয়, আমাদের নেতাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আজকের যেখানে সাধারণত অন্য ছোট ছোট রাষ্ট্রেরও রাষ্ট্রপ্রধানরা যে নিরাপত্তা বলয় নিয়ে চলেন, যেভাবে তাদের যাওয়ার আগে পিছনে শুরুতে সামনে সব জায়গায় তাদেরকে নিরাপত্তা বলয় তৈরি করে তারপরে নেওয়া হয়, আমার মনে হয় পর্যাপ্ত পরিমাণ সেই নিরাপত্তার কোনো বিধান এই ইরানের গতকালকের সফরটিতে ইব্রাহিম রাইসিকে নিয়ে বহনকারী এই হেলিকপ্টার ভিতরে কোনো অবস্থায় ছিল না।
আপনারা নিশ্চয়ই জানেন যারা ষড়যন্ত্র করে তারা কখনোই আপনাকে বলে কয়ে ষড়যন্ত্র করবে না। কয় তারিখে কিভাবে করবে, কখন করবে, তাদের কাছে আপনার হেলিকপ্টারের তালিকাও আছে, তাদের কাছে আপনার বাস, ট্রেন, স্টেশন, হ্যাঁ, আপনি কি দিয়ে খান, কোথায় খান, কোন দোকানে বাজার করেন, কোথায় আপনি ঘুমান, কার কাছে চলেন, এটাকে একটা মাস্টার প্ল্যানে 10-20 বছরের পরিকল্পনায় পূর্বে থেকেই আপনাকে নিয়ে তারা বায়োডাটা করতে থাকে এবং আপনাকে একটা ফাইল তারা মেনটেন করে। আমি বিশ্বাস করি ইব্রাহিম রইসির এই মৃত্যুটা কোনো অবস্থাতেই, আমি এখন পর্যন্ত বিশ্বাস করি, স্বাভাবিক মৃত্যু হওয়ার কোনো যুক্তি নেই। যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে আমি মনে করি ইরানের এই জায়গাটায় তার নিরাপত্তার এবং তাদের রাজনৈতিক যে একজন জাতীয় বীরের যে নিরাপত্তার যে পরিমাণ দরকার ছিল, যেমন আপনি দেখেন সেখানে আবহাওয়া খারাপ, যারা এই হেলিকপ্টার চালাবে তারা কি জানে না যে আবহাওয়া খারাপ, এখন যাওয়া যাবে না? তাহলে কেন গেলেন? একদিন পরে যান, রোডে যান, বিমানে যান, ভিন্ন কোনো উপায়ে যান। আপনাদের তো অনেক কিছুই আছে, পরাশক্তি হিসেবে আপনারা আবির্ভূত হয়েছেন, কেন গিয়েছেন? এই যে তাড়াহুড়ো করে যাওয়া, এবং এই যাওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট যেই বহরে, সেইটা বিধ্বস্ত হবে, এটা আসলে আমি কোনোভাবে মেতে পারি না। তবে হ্যাঁ, অ্যাক্সিডেন্ট যে কেউ যে কোনো সময় হতে পারে, বিশ্বের বিভিন্ন নেতারাই এ ধরনের হয়েছে। তবে এই ধরনের নেতাদের মৃত্যুটা আপনাদেরকে আমাদেরকে ভাবিয়ে তুলছে যে আসলে এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে। কারণ আপনি দেখেন যে তিনি যখন আমাদের প্যালেস্টাইনের মুসলমানদের রক্ষার জন্য কথা বলছেন, হামাসের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন, তিনি যখন গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ইসরায়েলের তাদের সেখানে এই অনেক দিন পরে, মানে প্রথম কোনো ইরানের পক্ষ থেকে হাকডাকের পরে এই প্রথম কোনো সরাসরি মানে তারা সেখানে হামলা করেছেন, এবং সেই হামলা কিন্তু নেতৃত্ব দিয়েছেন এই ইব্রাহিম রাইসি দিয়েছেন। এবং তিনি কিন্তু দেশের জন্য, মানুষের জন্য, বিশ্বের মুসলিম উম্মার জন্য সব জায়গায় বলিষ্ঠ কণ্ঠে তিনি কথা বলছেন, মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। এবং তাকেই শেষ করার জন্য যারা তার বিরুদ্ধে লেগেছে তারা কিন্তু আজকের সেই ইসরায়েলের দোসর, তারা কিন্তু তাকে একজন সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে, এই ইব্রাহিম রাইসিকে একজন খারাপ মানুষ হিসেবে বিশ্বের কাছে আখ্যায়িত করতে চায়। এবং দেখেন সমগ্র জায়গার শোক প্রকাশ হলেও তাদের কিন্তু আনন্দ ছাড়া শোক বলতে কিছু নেই। কারণ আমার কাছে মনে হচ্ছে যে কেউ না কেউ এখানে ইন্ধনদাতা রয়েছে এবং তারা এই ইন্ধনের মাধ্যমেও তাকে মেরে ফেলতে পারে বলে এখন পর্যন্ত আমার ধারণা। যদিও এই ধারণার যদি সত্যতা নাও থাকে, আমি এটাকে মেনে নিতে পারি না, হতে পারে না। আমাদের দেশের সাধারণ একজন আপনার কি বলে যাত্রীও যেই সব হেলিকপ্টারে উঠে বা বিমানে যায়, সেখানে আবহাওয়া অধিদপ্তর থেকে শুরু করে সব কিছুতে যে পরিমাণ নিরাপত্তা দেওয়া হয়, আপনি দেখেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার থেকে প্রেসিডেন্ট থেকে শুরু করে তারা কোথাও গেলে যে নিরাপত্তা বিধান থাকে, আমার ধারণা এই আজকের যে পূর্ব আজারবাইজান প্রদেশের সেই জায়গায় যে একটি প্রোগ্রামে তারা গিয়েছে, সেই জায়গাকে কেন্দ্র করে সেখানে কি সেই পরিমাণ নিরাপত্তা তাদের ছিল কিনা। আবার এই প্রোগ্রামটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটাও আমাদের ভাবতে হবে, যে প্রোগ্রামটা কি নিছক এখনই জরুরি ছিল, নাকি এটা মানে করা হয়েছে তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে কোনো একটা পরিকল্পনার অংশ হিসেবে। একটা জিনিস জানবেন, যখন কোনো ব্যক্তিকে টার্গেট নেওয়া হয় তার আশেপাশের মানুষগুলোকেও বুঝতে দেওয়া হয় না। আশেপাশের মানুষগুলো হয়তো ভালো মনে করেই তাকে ইনভাইট করবে, ভালো মনে করেই তাকে ডাকবে, ভালো মনে করেই যাবে। ওই 100 জন পরিকল্পনাকারীর মধ্যে হয়তো একজনে জানবে যে আজকের এখানে একটা দুর্ঘটনা ঘটবে। আমি ইব্রাহিম রইসির এই মৃত্যুটাকে আমি মনে করি আমাদের মুসলিম বিশ্বের জন্য চরম অপূরণীয় একটি ক্ষতি হয়ে গিয়েছে। এই ক্ষতির উত্তরণ ঘটানো খুবই দ্রুত কোনোভাবে সম্ভব নয়, এবং একজন সাহসী, প্রশিক্ষণপ্রাপ্ত, এরকম ভালো মানের ইন্টারন্যাশনাল নেতা তৈরি করাও যত্রতত্র সম্ভব নয়। তিনি দীর্ঘদিন পর্যন্ত এই ইরানের যে বিপ্লব যখন হয়েছে, তারা যখন সেই কি বলে শাসন ছিল, সেখান থেকে যখন এই যে আয়াতুল্লাহ খমিনীদের যে শাসন ব্যবস্থা শুরু হয়েছে, এই ইসলামিক যে বিপ্লব শুরু হয়েছে, সেই সময় থেকেই তিনি কিন্তু এটার সাথে জড়িত ছিলেন। এবং তিনি সেই ছাত্র জীবন থেকেই একজন বিপ্লবী নেতা ছিলেন, বিপ্লবী একজন ব্যক্তি ছিলেন। তিনি বর্তমান সময়ের আয়াতুল্লাহ খমিনীর একজন ঘনিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। তিনি আইনের পেশায় ছিলেন, তিনি আইন আইন পেশায় যুক্ত থেকে সর্বোচ্চ পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। তারপরে তিনি আরেকটি নির্বাচন করেছেন, সেখানে কিছু ভোটে হেরে গিয়ে সেই সময় 2000 সম্ভবত 18 সালের বা আরো আগের একটি নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। পরবর্তীতে 2021 সালে তিনি নির্বাচিত হয়েছেন, এবং তিনি নির্বাচিত হয়ে তিনি সর্বোচ্চ এখন বর্তমান সময়ে সেই ইরানে কিন্তু জনপ্রিয়তা অর্জন করে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি কিন্তু তার জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, তার সাথে মৃত্যুবরণকারী বাকি 9 জন তাদেরকেও জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, তার পররাষ্ট্রমন্ত্রী সহ যারাই মৃত্যুবরণ করেছেন। কিন্তু আমার এবং মুসলিম বিশ্বের দাবি হচ্ছে, এই মৃত্যুগুলোর মধ্য দিয়ে মৃত্যু হয়েছে বলে মেনে নেওয়ার মধ্যে সফলতা নেই, কিন্তু মৃত্যু মানুষ প্রত্যেককেই করতে হবে। কিন্তু সে বিষয়ে আমাদেরকে আরো সচেতন হতে হবে, নিরাপত্তা বিধানগুলোতে আরো জোরদার হতে হবে, এবং বিশেষ করে এই ধরনের স্থানীয় ব্যক্তিদের চলাফেরার মুভমেন্ট আপনার কমিয়ে তারপরে সর্বসাধারণের সকল জায়গায় তাদেরকে চলাফেরার মতো পরিস্থিতি এই বর্তমান বিশ্বে এখন নেই। অতএব সে বিষয়টিও সকলের মাথায় রেখে তারপরে তাদেরকে পথ চলতে হবে। না হয় আমাদের গুণীজনদেরকে আমাদেরকে হারাতে হবে, আমাদের লিডারদেরকে আমাদের হারাতে হবে, আমাদেরকে এই ধরনের দুঃখ দুর্দশার মধ্যে যেতে হবে। আপনারা জানেন যে আজকের বিশ্বের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে নেতৃত্বের সমস্যা। মানে আমাদের নেতাই নেই। আপনি যুদ্ধ করবেন তো পরের কথা, যুদ্ধের আগে আপনার যে জাতীয় মানের, ইন্টারন্যাশনাল মানের নেতা দরকার, সেই নেতৃত্বে আমাদের সমস্যা। আমাদের এমন কেউ নেই যে ডাক দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো পরিস্থিতি তৈরি করবে। মুসলিম বিশ্বের মুসলিম অধ্যুষিত জায়গাগুলোতে পর্যন্ত মুসলমানদের শাসক গোষ্ঠীরা তারা বিভিন্ন জায়গায় আজকে কি বিক্রি হয়ে গিয়েছে। সেই জায়গায় আপনার ইব্রাহিম রইসির মতো নেতারা আজকের আমাদেরকে নেতৃত্ব দিতে চলেছিলেন, এবং তাদের নেতৃত্বে কিছুটা হলেও মুসলিম বিশ্বের মানুষ আশার
আলো দেখতে পেয়েছিল, কিন্তু আজকে তাদেরকে অকালে ঝরে যেতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে। এটা আসলেই খুবই দুঃখজনক, এটা অত্যন্ত বেদনার। এবং তাকে খুঁজে পেতে আপনার সময় লেগেছে 16 ঘন্টা। ভাবার সময় এসেছে আমাদের যে তাহলে কোন টেকনোলজি ব্যবহার করে, কি কারণে মানে একজন প্রেসিডেন্টের মতো মানুষের উদ্ধার তৎপরতা থেকে শুরু করে তার মানে আমার কাছে বিষয়টা খুবই সন্দেহজনক মনে হয়েছে। এবং এই সন্দেহটা তৈরি হওয়ার পিছনে আমি সহ বিশ্বের বহু মানুষই সন্দেহ তৈরি করার কারণ আছে। যে হেলিকপ্টারটা তিনি চড়েছেন মাত্র কত বছর, 60 বছরের অধিক পুরাতন নাকি একটা কি বলে হেলিকপ্টার। তাহলে আপনার এই পুরাতন হেলিকপ্টার দিয়ে আপনি কিভাবে একজন প্রেসিডেন্টকে বহন করেন? ডক্টর ফয়জুল হকের কথাগুলো আপনারা শুনলেন। এবার আমরা সর্বশেষ ব্যারিস্টার সুমনের একটি বক্তব্য দিয়ে আজকের ভিডিওটি শেষ করব। তো মাঝখানে একটি কথা বলছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন সর্বশেষ ব্যারিস্টার সুমনের একটি বক্তব্য শুনে আসি। যে আমার যে ভোট দিয়ে এমপি বানাইছো, তোমরা যদি চান্দা দিয়ে টাকা তুলো, আমি এমপি কে লেগেছি তোমাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি যে আমি এটা জানি না দেখে তোমরা টাকাটা তুলছো। আমি তো জানি না যে তোমরা কেন তোমরা আমার ভোট দেও না দেও, কিন্তু আমি তো এখন এমপি। আমার কাজ হলো গিয়ে আমি কথা দিচ্ছি যে চা বাগানের মানুষ আমার যে ভোট দিছে বাকি জীবনের আর যতদিন আমি এমপি আছি আমি আপনাদের পাহারাদার হিসাবে থাকবো, আমি কথা দিছিলাম। আমি যে 20,000 টাকা তোমরা তুলছো, এই 20,000 টাকা আমি তোমার এখন দিয়ে যাই। তুমি সবার যার যার কাছে টাকা তুলছো এরা নিয়ে ফেরত দিয়ে টাকাটা। তোমরা টাকা তুলছিলে না, তোমরা ঘরে ঘরে টাকা ফেরত দিবাই, 250 করে সবাই ফেরত দিবাই। দিয়া তোমার কাছে থেকে যাবো যে টাকা, এই টাকা দিয়ে তুমি এখানে কাজ করবাই, রাস্তা সুন্দর করবাই, তোমার এই জায়গাটা সুন্দর করবাই। আর আমি নাম টাম লিখে দিতেছি সরকারি ভাবে, যাতে একটা সুন্দর গাটলা টাটলা করে একটা একেবারে দেখলে বিকাল বেলা যেন মানুষ বইয়ে একটা শান্তি পাই, এরকম একটা আমি বানাই দিব। দেখে দিয়ে সরো, তোমরা গেলাই না করে চান্দা তুলছো 250 করে নিজেরা দিয়ে কয়জনে দিছ? হ্যাঁ কত? 180 কর। তোমরা এইটা হচ্ছে কি পাটটা তোমরা ঠিক করতে গিয়ে কয় টাকা করে চান্দা তুলছো? 250 টাকা তুলছি আমরা, 4 জন তুলছি। এই যে আমি আর সবার কাছে 250 করে নিছো। হ্যাঁ, এর জন্য এটা মিলাই দিলাই 250 টাকা করে মাথা প্রতি। তা আমার কত হইলো? আমার কত হইলো যে আমার যে ভোট দিয়ে এমপি বানাইছো, তোমরা যদি চান্দা দিয়ে টাকা তুলো, আমি এমপি কে লেগেছি। আমার কাম কি খালি ঢাকা পড়ে থাকুন আর বড় বড় খালি কোন যায় আরে নৌকায় দিও ভোট বা বঙ্গবন্ধু সৈনিক, আমি আর কাজের সময় আমি নাই। আমি যে কইতাম যে মজা মারে ফজা পাই আর আমরা খালি বৈঠা পাই। বলো আপনার সুমন আছে না? হ্যাঁ, এটা সব রাজনীতির নেতা হলে আমি তাই গেছিলাম, আমি দল যত আমি পাতা দেই না পুরো কোন সুমন এর নাম কোন সুমন? হ্যাঁ, লম্বা সুমন। তোমরা দেখা যায় যে 250 করে দেখা যায় 45,000 টাকা তুলছো। ঠিক আছে নি উঠছে নি? কত উঠছে? প্রায় 7,000 20,000 টাকা তুলছো, তার জন্য কাজটা ধরা কাজটা ধরা হয়েছে। এখন আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি যে আমি এটা জানি না দেখে তোমরা টাকাটা তুলছো। আমি তো জানি না যে তোমরা কেন তোমরা আমার ভোট দেও না দেও, কিন্তু আমি তো এখন এমপি। আমার কাজ হলো গিয়ে আমি কথা দিচ্ছি যে চা বাগানের মানুষ আমার যে ভোট দিছে বাকি জীবনের আর যতদিন আমি এমপি আছি আমি আপনাদের পাহারাদার হিসাবে থাকবো, আমি কথা দিছিলাম। আমি যে 20,000 টাকা তোমরা তুলছো, এই 20,000 টাকা আমি তোমার এখন দিয়ে যাই। তুমি সবার যার যার কাছে টাকা তুলছো এরা নিয়ে ফেরত দিয়ে টাকাটা। কথাটা বুঝছো? গেল 20,000। কত এখানে? কত? 40,000। আরে দাঁড়াও, 40,000 কত? 50,000। 20,000 টাকা তুমি ফেরত নিবা। কত নিবা? ফেরত। আর বাকি 30,000 টাকা দিয়ে কাম করবা। টোটাল 50,000 দিয়ে গেলাম এখানে। যদি লাগে আমি ফকরি যাবো, তাও তোমাদের কোনো অশান্তি নেই। আমি কথাটা বুঝাইতে পারছি? আমি ওই এমপি না, আমি যে আমার এলাকার মানুষ, আমি এখানে দিনের রাইতে আসা যাওয়া করি আর আমার মানুষ কষ্ট করবো আর আমি এখানে পাঞ্জাবি ঘুরে ঘুরে বেড়াই। কুমার আমি বেটা বঙ্গবন্ধুর সৈনিক আর কামের সময় কোনো কাম নাই। আমার কোনো নেতা নাই, যে আসে আমার কাছে এখন যে আসে আমি তারই কই যাই ভাই তুই কর, অসুবিধা নাই। তোমরা যদি বুঝো যে আমি ও তো অমুক আর তমুক তো নেতা না, যে কাজ করবে সেই আমার নেতা। তুমি যাও না, তুমি আমার বাসায় যাও না, আমি তো তোমার ফালাইতাম না। কথাটা আমি বুঝাইতে পারছি? তুমি কি এখানে এইটা কাজ করতে? হ্যাঁ, আচ্ছা যাক, আমি কমিটি করে দিলাম। তোমরা এই যে কয়জন তুমি তুলছিলে? 3জন তুলছে। তোমরা 3জন তুলছিলে? 4জন? হ্যাঁ, গার্জেন হিসেবে আপনি আছেন। তুমি আসো। তোমরা এক সাইড তুলে তুলছো। তুমি আসো। 1 2 3 4 5 জন তোমরা টাকা তুলছিলে না? তোমরা ঘরে ঘরে টাকা ফেরত দিবাই, 250 করে সবাই ফেরত দিবাই। দিয়া তোমার কাছে থেকে দিব যে টাকা, এই টাকা দিয়ে তুমি এখানে কাজ করবাই।
রাস্তা সুন্দর করবাই, তোমার এই জায়গাটা সুন্দর করবাই, আর আমি নামটাম লিখে দিতেছি সরকারি ভাবে, যাতে একটা সুন্দর গাটলা টাটলা করে একটা একেবারে দেখলে বিকাল বেলা যেন মানুষ বইয়ে একটা শান্তি পায়, এরকম একটা আমি বানাই দিব। আমি একবার কইলাম নি, তোমরা আমার মনে নাই মনে হয় যে এই বাড়ি খালি ভোট চাইয়া গেলাম, আর আগামীবার যদি আবার নির্বাচন করি আমি ভোট চাইতাম না, তোমরা খুশি আমার বাসায় না ভোট চাইলাম, বলছিলাম নি, মনে আছে নি? এখানে 50,000 দিয়ে গেলাম, গণ গইনা দেখো কত আছে, এক দৌড়িয়া গণ, আবার কোনটা কম দিয়া করবো যে চা বাগানের লোকে লেগেছে টাকা। প্রিয় দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমনের বক্তব্যটি শুনলেন এবং ভিডিওটি দেখলেন। ইতিমধ্যে কিন্তু ব্যারিস্টার সুমন মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যেন সকলের মাঝে সকলের আশা একটাই যে ব্যারিস্টার সুমনের মতো এমপি বাংলাদেশের সকল মানে জেলায় বা উপজেলায় সব জায়গায় মানে ব্যারিস্টার সুমনের মতো করে একটা এমপি দরকার। প্রিয় দর্শক শ্রোতা, যেটা ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনি হয়তো বুঝতে পারছেন, সব জায়গায় কিন্তু ব্যারিস্টার সুমনের বক্তব্যগুলো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে। তার কর্মকাণ্ড বা সে যেগুলো বলে বেড়াচ্ছে বা সংসদেও কিন্তু তার ভিডিওগুলো তুমুল আকারে ভাইরাল হচ্ছে, শুধুমাত্র এই জন্যই যে প্রতিবাদ করে বা সঠিক পথে চলার চেষ্টা করতে। যাই হোক, ভিডিওগুলো দেখালাম, আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।